করাটাই জিজ্ঞেস করতেছি, সেটাই তো কথা ছিল। অন্য কেউ সবাই মিলে একটু কভার করার চেষ্টা করি, সবাই একটু কথা বলি। ম্যাডাম ওই যে ক্রিটিক্যাল এসপেক্ট অফ কম্পিটেন্সি নলেজ Mapping skill recorded attitude, resource implication, method of assessment, context of assessment. যেমন স্টেশন এবং অবজারভেশনের মধ্যে পার্থক্য কে বলবে? স্টেশন এবং অবজারভেশনের স্টেশন হলো ম্যাডাম কোন তৈরিকৃত এক্সাম অ্যাসেসমেন্ট যেটা হয় কোন টিটিসি, সেটা হলো ডেমনস্ট্রেশন। আর বাস্তবে যেটা নেওয়া হয় সেটা হলো অবজারভেশন। অন্য কেউ সিমুলেটেড ওয়ার্কপ্লেস আর রিয়েল ওয়ার্কপ্লেস এই হচ্ছে পার্থক্য। মূলত হচ্ছে সিমুলেটেড ওয়ার্কপ্লেসে যদি অ্যাসেসমেন্ট হয় তাহলে হচ্ছে ডেমনস্ট্রেশন, আর রিয়েল ওয়ার্কপ্লেসে হলে অবজারভেশন। এখন আমরা কাজ করতেছিলাম হচ্ছে বিউটিফিকেশন নিয়ে, তাই না? ম্যাম একটা মিনিট, একটা প্রশ্ন করি। সিমুলেট কি হবে উচ্চারণটা? সিমুলেশন, সিমুলেটেড ওয়ার্কপ্লেস বা হচ্ছে সিমুলেশন, এই সিমিলার ওয়ার্ড। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে বিউটিফিকেশনে কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে? আমরা তো কমই নেই। ও স্ক্রিন দেখা যাচ্ছে না দাদা। কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে? 11টা। 11টা আছে। আচ্ছা, এখন আপনি সাপোজ ছাত্রদেরকে পড়াবেন যে এই 11টাই তো শিখাবেন নাকি? জি ম্যাম। জি ম্যাম। এখন হতে পারে না এমন যে আপনি শুধু এইটার উপরে একটা লার্নিং ম্যাটেরিয়ালস করলেন, মানে একটা নোট, হ্যান্ড নোট যাই বলেন না কেন, হতে পারে না? কারণ ম্যাডাম যা পড়ায় বা স্যার যা পড়াচ্ছে ভুলে যায়, যদি একটা লার্নিং ম্যাটেরিয়ালস দেন তাহলে স্টুডেন্টের মনে থাকবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, লিখলেন। তাহলে এটার জন্য একটা বানালেন, এটার জন্য একটা বানালেন, তাহলে কয়টা লার্নিং ম্যাটেরিয়ালস হলো? 3টা। না, এই সব কয়টা মিলায় 11টা। 11টা। আবার এমনও হতে পারে যে 11টা মিলায়ে একটা বই মতো বানালেন, হতে পারে না? জি হতে পারে। জি ম্যাম। তাহলে একটা বইয়ের মধ্যে পুরো 11টা ইউনিট অফ কম্পিটেন্সির তথ্য ঢুকাই দিলেন, যে কিভাবে পারফর্ম করতে হবে, হেয়ার রিমুভিং কিভাবে পারফর্ম, হেয়ার কাট, হেয়ার স্টাইল, সবকিছুর থিওরি প্র্যাকটিক্যালের তথ্য সব একটা মোটা করে বই লিখছেন। সেটাও কি হয়? জি ম্যাম। হয় ম্যাম। আবার আমরা আলাদা আলাদা করে 11টাও করতে পারি, ঠিক? জি। আচ্ছা, এখন আমরা আসছি এখন কোন ক্লাসে পড়তে? লেভেল 4। লেভেল 4 ক্লাস 4। লেভেল 4। হ্যাঁ, তাহলে 4 ক্লাসে আছি, তাই তো? কিন্তু এখনো পর্যন্ত 4 নিয়ে ম্যাডাম কোনো কথা বলতেছে না, এখনো সেই স্কিলে পড়ে আছে, স্কিলের সিএস নিয়ে, বিউটিফিকেশনে কি আছে, টেইলারিং এ কি আছে, এগুলা নিয়ে আছে, তাই তো? তাহলে যেমন বিউটিফিকেশনের সিএসটা দেখে আমরা বুঝলাম যে আসলে কি 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 শিখতে হয় বিউটিফিকেশনে লেভেল 2 করতে গেলে। তাহলে আমাদের লেভেল 4 করতে গেলে কি কি করতে হবে, এটা কোথায় পাবো?
লেভেল 4 এর সিএসএ লেভেল 4 এর সিএস নতুন যারা একটু রেসপন্স করেন। শরীফ আক্তারের কথা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, তাহলে আমাদের লেভেল 4 এর সিএসটা একটু দেখতে মন চায় নাকি চায় না? জি মন চাই। অবশ্যই মন চাই। অবশ্যই মন চায়। তাহলে আমরা এই মাসের জন্য কি অ্যাসেসর অ্যাসোসর, এই যে একটা, এই যে আমাদের লাইফটাই অ্যাসোসর আর ট্রেইনারের লাইফটা হচ্ছে খুবই সাদা কালো লাইফ, কিন্তু স্টুডেন্টের লাইফটা খুবই রঙিন, তাই না? জি এই জন্য সাদা কালো সাদা সিএস বের হয়ে গেছে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কাদের জন্য? লেভেল 4 লেভেল 4 এর জন্য কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট শুধু অ্যাসোসর হওয়ার জন্য, লেভেল 4 এর শুধু অ্যাসেসর হওয়ার জন্য অ্যাসোসর। Assess- আচ্ছা, দেখি কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। কয়টা? 5টা পাঁচটা মাত্র 5টা 5টা। এখন এই 5টা আবার কি করছে, এই 5টার জন্য একসাথে মোটা বই করে নাই, কি করছে আলাদা আলাদা লেখা হয়েছে। এই জন্য আপনাদের কয়টা সিবিএলএম করতে হবে অ্যাসেসরের জন্য? 5টা 5টা, যদি শুধু অ্যাসেসর হইতে চান। আর এখানে আমরা যারা আছি সবাই ট্রেইনার হইতে চাচ্ছি, তাই না? জি শুধু ট্রেইনার না, ট্রেইনার এন্ড অ্যাসেসর দুইটাই হইতে চাচ্ছি। দুইটাই হইতে যাচ্ছে। তাহলে দেখি কয়টা আছে। এই 12টা ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট মিলাই আছে কয়টা? 11টা 11টা। আসলে 12টা ছিল, ওই 12টার দুইটারে একসাথে করে ফেলছে। সিবিএলএম এখনো 12টাই করতেছি, কিন্তু সিএস এর মধ্যে কয়টা? 11টা 11টা। আচ্ছা 11টা। তাহলে এইখানে আছে ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট মিলায়ে হচ্ছে 11টা। তার মানে এই যে 5টা, এই 5টাও কিন্তু এখানে আছে। ক্লিয়ার? জি একটা সময় আপনাদের কি মনে পড়ে যারা এই জগতে পরিচিত, এরকম নাম কি শুনছেন? অ্যাসেসর পাঠ, জি ম্যাম অ্যাসেসর পাঠ করব, জি ম্যাম শুন কি শুনছি? এখনো তো শুনি। এখনো শুনি, কিন্তু এখন আর অ্যাসেসর কিন্তু পাঠ না, কারণ অ্যাসেসরের আলাদা সিএস তৈরি হয়ে গেছে। এটা একটা আলাদা কোয়ালিফিকেশন, যেটা হচ্ছে সিবিএ লেভেল 4। অ্যাসেসর পার্ট হয় না, পার্ট আগে ছিল, আগে আলাদা ইয়ে ছিল না, অ্যাসেসরদের জন্য আলাদা কোনো সিএস ছিল না। এই সিএস এর মধ্যে, হ্যাঁ বলেন স্যার। জিনিস একটু জানার ছিল ম্যাম, ট্রেইনার এবং অ্যাসেসর তো দুইটা পার্ট। হ্যাঁ কেউ যদি চিন্তা করে, ধরেন আমি চিন্তা করলাম শুধু অ্যাসেসর পার্টটা দিব একবার, পরে ট্রেইনার পার্টটা দিব, এটা কি ম্যাম পসিবল? হ্যাঁ হ্যাঁ পসিবল। এখন আর পার্ট না, এখন শুধু অ্যাসেসরের জন্য আলাদা সিএস। আগে ছিল পার্ট, সেই কথাই বলতেছি, আগে একটা সিএস ছিল। একটা সিএস এর মধ্যে দেখেন, আমি একটু বলি, এখানে ইউনিট অফ কম্পিটেন্সি গুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। আমরা যদি টিবেট সেক্টরে কাজ করতে চাই তাহলে কিছু কি নিয়ম কানুন জানতে হবে না? জি এই বিষয়গুলো এই সিবিএলএম এর মধ্যে আছে। অ্যাপ্লাই ওয়াশ ইন সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। তার মানে ওয়াশ যে অ্যাপ্লাই করব তার প্রসেসটা আমাদের জানতে হবে না? জি এটা আছে এই সিবিএলএম। দেন অ্যাপ্লাই আইসিটি টু ফ্যাসিলিটেট ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। শুধু ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট ফ্যাসিলিটেট করার জন্য যতটুকু কম্পিউটার জানা দরকার সেইটুকু শিখবো আমরা লেভেল 4 এ।
Practice inclusivity in CBTA environment. CBT environment-এ inclusivity ensure করব কিভাবে তার তথ্য এখানে আসবে। Then maintain training equipment and facilities. আমরা যে ট্রেনিং করাবো, আমরা যে মাস্টার হলাম, ইকুইপমেন্ট এবং ফ্যাসিলিটিসের যত্ন নেওয়া জানতে হবে না? জি সে যত্ন নেওয়ার বিষয়গুলো এখানে। মেইনটেইন অ্যান্ড ইনহ্যান্স প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সি। এটা হলো যন্ত্রপাতিরে মেইনটেইন করা শিখলাম। এটা হচ্ছে আমার নিজের কম্পিটেন্সিকে মেইনটেইন করতে হবে এবং কিভাবে বাড়াতে হবে সেটা শিখলাম। ডিজাইন অ্যান্ড মডিফাই কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস। ছাত্রকে বই দিবেন না? জি সিবিএলএম লেখারও তো কিছু নিয়ম কানুন আছে, সেটা এর মধ্যে আছে। দেখেন, হব কি মাস্টার, এখনো ক্লাস নেব কিভাবে তা কিন্তু শিখতে পারি নাই, এতক্ষণ ধরে এই পেশাল পাঠতেছি। এবার অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন, কিভাবে ট্রেনিং সেশনের আয়োজন করব সেইটা শিখবো। দেন শিখবো আমরা কিভাবে কম্পিটেন্সি বেসড ডেলিভারি। ট্রেনিং ডেলিভারি দিলাম মানে ট্রেনিং দেওয়া শেষ, তারপরে অ্যাসেসমেন্ট নেওয়া। ডিজাইন অ্যান্ড ডেভেলপ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট এবং অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এই হলো আমার 11টা ইউনিট অফ কম্পিটেন্সি। এখন আমি যদি শুধু অ্যাসেসর হতে চাই তাহলে আমার কি সিবিএলএম লেখা লাগবে? লাগবে না, অ্যাসেসর হতে গেলে সিবিএলএম কি কাজে লিখবো? না 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 লাগবে না। লাগবে না। আচ্ছা অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন, ট্রেনিং সেশন কিভাবে আয়োজন করতে হয় তা জানা লাগবে। তাও লাগবে না। ডেলিভারি দিব ট্রেনিং, তাও লাগবে না। লাগবে না। অ্যাসেসমেন্ট ডিজাইন করা শিখবো, হ্যাঁ লাগবে। এটা তো লাগবে। আর হলো অর্গানাইজ এন্ড কন্ডাক্ট করব। তাহলে আমার অ্যাসেসর হতে গেলে লাগতেছে হলো কোনটা কোনটা দেখি। কি বললেন? নিচের এই দুইটা লাগবে বললেন, তাই না? নিচের এই দুইটা লাগবে। আচ্ছা, এখন এই ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ ডিফেন্স সেক্টর, এটা কি লাগবে? দেখেন তো, অ্যাসেসর হতে গেলে অবশ্যই লাগবে। নিয়ম কানুন অ্যাসেসরেরও জানা লাগবে, ট্রেনারেরও জানা লাগবে। ওয়াশ অ্যাপ্লাই, এটা কি অ্যাসেসরের দরকার আছে? লাগবে না। লাগবে লাগবে লাগবে। আইসিটি দরকার? কি নাহলে কি করে আইসিটির জ্ঞান লাগবে? আইসিটির জ্ঞান না থাকলে আপনি কি করে পারবেন কাজ করতে? হ্যাঁ, তাহলে লাগবে। লাগবে, ইনক্লুসিভিটি দরকার? এটা তো অবশ্যই দরকার। অবশ্যই দরকার, কিন্তু দুঃখের বিষয় এই যে এনএসডিএফ এরা ইনক্লুসিভিটি রাখে নাই, বাট ইনক্লুসিভিটি দরকার, এটা ভুল করছে, উচিত দেওয়া। ইনক্লুসিভিটি না হলে কিভাবে মানে উনি এখন অ্যাসেসর কিভাবে অ্যাসেস করবেন? এটাই কথা। কিন্তু যে ভদ্রলোকরা, দেখি কারা ই করছে, নামটা দেখি কার কার নাম আছে। ফরিদ আহমেদ ডেপুটি ডিরেক্টর, বিএম শরীফুল ইসলাম ডেপুটি ডিরেক্টর, এমডি কি কামরুজ্জামান, সাইফুদ্দিন প্রসেস এক্সপার্ট, মাহবুবুল হুদা কারিকুলাম, আব্দুর রাজ্জাক, মহিদুজ্জামান, আর হচ্ছে জহিরুল, এই যে জহিরুল ইসলাম, ইনি একজন লেভেল 5 পাস, কিন্তু ইনি এই কাজটা কেমনে করলো আমি জানি না। ফার্স্ট ব্যাচে জানোয়ার স্যারদের সাথে। মুস্তাফিজুর রহমান, মতিউল করিম স্যার আমার অ্যাসোসিয়েট ছিলেন লেভেল 4 এর। শাহাদাত হোসেন এক্স প্রিন্সিপাল, শাহিন আফরোজ ম্যাডাম, ইনিও প্রথম ব্যাচের।
টিবেট সেক্টরের একজন ইয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ, এরা হচ্ছে ভ্যালিডেশন কমিটিতে ছিল, বুঝছেন? এখন করছে, কিছু তো করার নাই, তবে ইনক্লুসিভিটি ছাড়া অ্যাসেসমেন্ট সম্ভব না। ভবিষ্যতে ঠিক হইলে হইতে পারে। এই যে ভুল ধরা পড়তেছে আস্তে আস্তে। ক্লিয়ার? তো আগে এই অ্যাসেসরের সিএসটা ছিল না বলেই মানে এই সিএস থেকে বেছে বেছে এই ইউনিট অফ কম্পিটেন্সি গুলার উপরে অ্যাসেসমেন্ট হতো। ওই সময় ছিল অ্যাসেসর পার্ট, এখন আর পার্ট বলা যাবে না। দেখছেন, একটা বিষয় ছড়ায় যদি একবার যায় তাইলে ওইটারে ক্লোজ করা কত কঠিন। এখনো কিন্তু অ্যাসেসর পার্ট বলি আমি। আচ্ছা তো ম্যাডাম, আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে। মনে করেন আমি অ্যাসেসর, এই অংশটুকু অ্যাসেসরের যে আমরা যেটা পার্ট বলছি, আমি এটা মানে কম পাস করলাম, তারপরে যদি আমি শুধু ট্রেনার পরীক্ষা দিতে চাই, দেওয়া যাবে? হ্যাঁ, অ্যাসেসমেন্ট ডেমো আর করা লাগে না। সেক্ষেত্রে কি বই ওই ওই বাকিগুলো পড়তে নাকি সমস্ত সিভিল এম পড়া লাগে? আসলে ট্রেইনার হতে গেলে অ্যাসেসমেন্টও জানতে হয়। ট্রেইনারের সিবিএলএম এর মধ্যে, সিএস এর মধ্যে আছে, মানে সবই পড়তে হবে। কেন? মানে ট্রেইনার, একজন ভালো ট্রেইনার তখনই হবে অ্যাসেসমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট গুলো তো ট্রেইনারে নেবে, এই জন্য এই অংশটা দরকার। তবে এনএসডি এখন যেটা করতেছে, রিটেনটা আলাদা হয় না, তবে অ্যাসেসমেন্ট ডেমোটা দেওয়া লাগে না, এটা নাকি করতেছে, যতটুকু আমি খবর জানি আর কি। না, এটা তো প্রজেক্ট বেসড, আপনারা বলছেন এটা প্রজেক্ট বেসড, তাহলে তো আমি ওইটুকু পাস করে থাকলে আমাকে আবার কেন ওইটা পরীক্ষা দিতে হবে? আহ উচিত না, পরীক্ষা উচিত না। এবং সিস্টেম যেটা বলে এখানে দেখেন, আরেকটু তাহলে যেহেতু কথা উঠছে, যেহেতু পেশালি পারতেছি কয়দিন ধরে, শিখাচ্ছি না কিছু, তাহলে আর একটু পেশাল পারে। সিস্টেম বলে যে আপনি এখানে দেখেন ইউনিট টাইপ, সেক্টর স্পেসিফিক, কিন্তু এটা কি অকুপেশন স্পেসিফিক। তার মানে শুধু আপনি সিবিএলএম ডেভেলপার হইতে পারেন কি পারেন না? উচিত কিনা বলেন? কারণ অনেকেই আছে যে শুধু বই লেখে। হ্যাঁ, আছে তো। তাহলে আপনার আর কিছু দরকার আছে? শুধু এই ইউনিটটা শিখলে হচ্ছে না, সাথে আইসিটি, হ্যাঁ, তোমার হ্যাঁ। তো আইন কানুন। আচ্ছা, তারপরে এবার আসেন ডিজাইন এন্ড ডেভেলপ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আপনি শুধু অ্যাসেসমেন্ট ডিজাইনার হবেন, আপনি অ্যাসেসর হিসেবে দরকার নাই। আপনার কাজ হচ্ছে খালি টুলস ডেভেলপ করা আর অ্যাসেসমেন্ট ডিজাইন করা। তবে কি একটা অকুপেশন হয় কি হয় না? যেমন হচ্ছে বোর্ডের মধ্যে আপনি সিবিটি সিস্টেম বাদ দেন, আপনাদের ট্রেডিশনালে আসেন, বোর্ডের থেকে ডিজাইন করে দিচ্ছে না, মাস্টাররা পরীক্ষা নিচ্ছে। তো তাহলে এখানেও তো হয়, এবং অস্ট্রেলিয়াতে আছে এটা, যে শুধু অ্যাসেসমেন্ট ডিজাইনার হইতে যাচ্ছে, তাহলে তার তো ওই অ্যাসেসমেন্ট কিভাবে নেয় সেটা শেখার দরকার নেই। আচ্ছা, আমি শুধু অ্যাসেসর হব, তা আমার অ্যাসেসমেন্ট ডিজাইন দরকার নাই। তাহলে এই এই কয়টার মধ্যে কিন্তু অনেকগুলো অকুপেশন চলে আসে, যেমন অ্যাসেসর, অ্যাসেসমেন্ট ডিজাইনার, সিবিএলএম ডেভেলপার, ট্রেইনার।
কয়টা আসলো? 60টা, 4টা, কিন্তু বাংলাদেশে চালু আছে 2টা। সবকটা চাপাই দিছে। চাপাবাজ। তবে হচ্ছে আস্তে আস্তে মানুষ ইয়ে করতেছে, একটু সংশয়। সবাই দেশে আর কি করে, আমাদের তো বইতে হবে। এটাই আস্তে আস্তে হচ্ছে, কিন্তু ভালো কিছু হইতে যায় আবার আমরা বেশি একটু পেঁচাচ্ছি, এটাও সমস্যা। কারণ যেমন দেখেন আমাদের দেশে তাই না পড়ালে কি সমস্যা? না, গল্প করেন, ওর মধ্যে শেখা যাবে না। না মানে যা এখন তো সমালোচনা করতেছি খালি। দরকার আসতো। না, ভালো ভালো ইনফরমেশন। আমাদের দেশে রিটেনে বেশিরভাগ মোটিভেট হয়। এক্সপেরিয়েন্স আপনাদের আছে নিশ্চয়ই। ও কথা কই লজ্জা দিয়েন না মনে। হ্যাঁ, এটা লেভেল 4 এর ক্ষেত্রেও না, স্কিলের ক্ষেত্রেও হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে রিটেনে স্কিলে 30-এর মধ্যে 28টা পেরে গেছে, প্র্যাকটিক্যালে খুব একটা ভালো করে না, কিন্তু পাস। কিন্তু অস্ট্রেলিয়া ওখানে বা ফিলিপাইনে ওখানে দেখা যায় যে অনেক সময় ওরা রিটেন টেস্ট নেয়ও না, ডেমনস্ট্রেশন নিচ্ছে, ওরাল নিচ্ছে। কারণ কেউ যদি প্র্যাকটিক্যাল ভালো করে থাকে তাহলে তার রিটেন খারাপ করার কি কোনো সুযোগ আছে বল? মোটেই না। রিটেন যদি ডেমনস্ট্রেশন পারে, ওয়ার্ক প্লেসে কাজ করতে পারে, তাহলে তার রিটেনটা কি হবে? রিটেন তো লিখতে পারবে নিজে নিজে, ইচ্ছা বানিয়েও লিখতে পারবে। বানিয়ে লিখতে পারবে। আমাদের মাঝ বয়সীদের খুব ভালো হইতো ম্যাম। আমার ম্যাডাম, আমার মনে হয় রিটেন কোশ্চেন গুলো এমন ভাবে করা হয়েছে না আপনাকে আটকানোর জন্য, কিন্তু আসলে এটা তো হওয়া উচিত না। হওয়া উচিত যে মানে এখন রিটেন গুলা, ওই যে আনোয়ার স্যার একটা কথা বলতো, বাক্যটা শুনতে খারাপ শোনায় কিন্তু আমার খুব পছন্দের বাক্য। সেটা হচ্ছে যে গ্রামের মহিলারা যেমন উকুন বাঁচে, এখন সিবিটি নিয়ে হলো পাবলিক উকুন বাঁচার মতো শুরু করছে। মানে রিটেনটা এমন পেঁচায় 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 কোশ্চেন করে যে সে ইয়ে হচ্ছে না। স্যার খুব গুরুত্ব দিত, বেশি গুরুত্ব দিত এভিডেন্স, এভিডেন্স এবং পারফরমেন্স। মানে এই দুইটা পারা মানেই তার কাছে মনে হইতো যে ইয়ে হয়েছে। এবং এই কারণে সরাসরি আমরা যারা তার কাছে ট্রেনিং করছি, অ্যাটলিস্ট সবাইকে বলবো না কেন, কারণ সবাই তো শেখার উদ্দেশ্যে যায় না, পাশের ধান্দাও থাকে। তবে তাকে যারা ফলো করছে তাদের বেসটা মোটামুটি ভালো। কিন্তু বই মুখস্থ করেও কাজ হয় না, বুঝছেন? সিবিটিটা ধারণ করার একটা বিষয়। তো এই জন্য যেটা বলতেছি যে রিটেনের গুরুত্ব আসলে সবচেয়ে কম, কারণ রিটেন হচ্ছে কোন ধরনের এভিডেন্স, ডিরেক্ট না ইনডিরেক্ট? রিটেন ডিরেক্ট, ইনডিরেক্ট। ইনডিরেক্ট। ও প্র্যাকটিক্যাল আছে এখানে ডিরেক্ট। প্র্যাকটিক্যালটা হচ্ছে ডিরেক্ট। আচ্ছা, জজের সামনে যদি খুন হয় তাহলে কি ওর কোনো সাক্ষী লাগে? সাক্ষী তো লাগে না। সাক্ষী লাগে। হ্যাঁ, তাহলে এখন তাহলে জজের সামনে যেটা খুন হয়েছে ওইটার গুরুত্ব বেশি, সেই মামলার গুরুত্ব বেশি, নাকি ওই রাস্তা একটা খুন হয়েছে, একজন এসে মামলা করছে আর একজন সাক্ষী দিয়েছে, সেটার গুরুত্ব বেশি? কোনটার গুরুত্ব বেশি বলেন তো? জজের সামনে যেটা হয়েছে। অবশ্যই জজের সামনে। তাহলে জজের সামনে ঘটে হলো ওরাল আর হচ্ছে প্র্যাকটিক্যাল বা ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন। আর রিটেনটা তো সামনে ঘটে না, রিটেন তো ও লিখতেছে, দেন পরে যে খাতা দেখতেছে, মানে রিটেন খাতা হলো সাক্ষী। আর আমরা ওই রিটেনের গুরুত্ব দিচ্ছি আর ওর পাশ লেগে আছি। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। স্যার বলেন। ম্যাডাম বলছি যদি পরীক্ষা ধরেন সিবিটি এর এতে যদি পরীক্ষা দুইটা হয়, এটা কি নেট থেকে দুইটা আলাদা আলাদা হয়? অ্যাসেসমেন্টের মানে নেট আর যে মানে যে কম্পিটেন্ট আর যে ট্রেনারের কম্পিটেন্ট কি আলাদা আলাদা হয় নাকি না দুটো একসাথে টেস্ট করে দেওয়া হয় ওই ইয়েতে পরীক্ষা? নিচে ট্রেনার এন্ড অ্যাসেসমেন্ট এইসিএস এর উপরে বসবেন, তাই তো? জি, আমরা সবাই যদি এটা করে বসি আর কি। একটাই হবে, একটাই কার্স হয়। যেমন দেখেন এটা আপনাকে দেখাই, এটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, ঠিক আছে, লেভেল 4। আর এইখানে হচ্ছে
কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, মানে সিবিএ। সিবিএ যদি হয় তাহলে শুধু অ্যাসেসর হলেন, আর সিটি অ্যান্ড এ যদি হয় তাহলে অ্যাসেসর প্লাস 10। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সিএস নিয়ে আমাদের কথা গেল, কিন্তু আমাকে একটু বলেন, কতদিন আলোচনা করছিলাম যে অ্যাজ এ অ্যাসেসর হিসেবে কাজ করতে গেলে আমাদের কি কি করতে হবে। প্রথমে রুমের কি জানি বলছিলেন, আপনারা বলছিলেন রুম বলে হ্যাজার্ড ম্যাজার্ড আছে কিনা এগুলা দেখতে হবে। আমি কিন্তু কিছু বলিনি, আপনারা বলছিলেন। জি আমরা বলছিলাম। মনে পড়ে নাকি ভুলে গেছেন সবাই? না, মনে পড়ে। মনে পড়ে না। আচ্ছা, তারপরে বলছিলেন যে হাউসকিপিং ফর্ম করতে হবে, ওই যে লিস্ট করতে হবে, এরকম বলছিলেন না আপনারা? মনে আছে? আজকে আর সব বলবো না। মনে আছে, মনে আছে। মনে যদি থেকে থাকে, একটা সুখবর আছে আপনাদের জন্য, এই লিস্টটা করা আছে, ভালো। এটাও করা আছে। এখন আপনারা শুধু শিখবেন যে পূরণ করতে হয় কিভাবে। ঠিক আছে, তাহলে কাজ অনেক কমে গেল না? জি, অনেক কমে গেল কাজ। কত ভালো একটা খুশির খবর দিলাম। জি, থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি দেখা যাচ্ছে এটা? হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট। হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট। ইন্সপেকশন রিপোর্ট। হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট। তার মানে এরকম একটা লিস্ট করা আছে, অনেক লম্বা। লিস্ট এরকম একটা করা আছে, ঠিক আছে? জি। এখন আমাদের কাজ কি, লিস্ট যতই লম্বা হোক আমাদের সমস্যা, আমরা শুধু মিলাই মিলাই দেখবো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এরকম মিলাই দেখবো, আর কোনো কাজ নেই। সহজ হয়ে গেল না? জি। ডিনার, দাঁড়াও একটু শোনো। সরি স্যার, এমনিতেই দেরি করছি, তারপরে আজকে দেরির উপর দিয়ে যাচ্ছে। তবে সুখবর আছে যে লিস্ট করতে দেওয়া আছে, তাই না? জি ম্যাম, লিস্ট গুলো আসতে দেখেন না, কিছু নেই, দিতে দিতে পড়বো আবার। লিস্ট আমি দেখাইতে পারবো না, নিজেরা পড়ে নেবেন, আমি শুধু সিস্টেম শেখাবো। হ্যাঁ স্যার। কি ইন্সপেকশন করবো?
হ্যাজার্ড। তাহলে হ্যাজার্ড কি সেটা বলেন আমাকে। হ্যাজার্ড আছে ঝামেলা। হ্যাজার্ড হলো ঝামেলা। কোন ঝামেলা ফিল হয় আমাদের? রিপোর্ট করার সময়। হুম? রিপোর্ট করার সময়। না, রিপোর্ট করতেছি, কাকে আমি হ্যাজার্ড মনে করব? ও আচ্ছা, বুঝতে পারছি না। বুঝতে পারছি না। সহজ কথা যায় না বলে এত সহজে। এটা দেখছি। হ্যাজার্ড মানে ঝামেলা, এটা ঠিক আছে। যা দ্বারা আমার এবং আমার সম্পদের ক্ষতি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে সবই হ্যাজার্ড। জি। আলটিমেটলি আমার ক্ষতি হয় সেটাই হ্যাজার্ড, কিন্তু আমার সম্পদের যখন ক্ষতি হয় তখন কিন্তু আমারও ক্ষতি হয় নাকি? জি। এই মুহূর্তে যদি শোনেন যে আমার 20 লাখ টাকা নেই নাই হয়েছে, তাহলে কি টেনশনে আমার একটা হ্যাম্পার হবে না? প্রচুর হবে। হবে না আকার, সে দেখতে হবে না আকার, দেখি একটু। সবাই হার্ট অ্যাটাক করবে যদি 20 লাখ টাকা তো নাই ম্যাম, এই কথা শুনলেও কিছু হবে না। জাভেদ স্যার, কি ম্যাডাম? 20 লাখ নাই হয়ে গেছে, সমস্যা হবে? হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক ম্যাডাম। অনেকে তো স্টক করবে অনেকে। আমার একজন নিয়ে গেছে, সংখ্যাটা আর বললাম না। আল্লাহ, কবে হয়েছে এরকম? আচ্ছা, আমি অবশ্য রাগ করিনি, তার সাথে দেখা টাকা হয়, ভালো কথাবার্তা বলি। তাহলে তো সমস্যা নেই। একেবারে নিয়ে চলে গেছে, আর দেখা পাওয়া যাচ্ছে না। না, সমস্যা নাই মানে টাকা গেছে, কিন্তু মানুষটার সাথে দেখা হয়নি। যাই হোক, যা দ্বারা ম্যাডাম, ইনফরমেশন হ্যাজার্ডে একটা নতুন স্থান দেওয়া হোক। ইনফরমেশন হ্যাজার্ড বলে কোনো হ্যাজার্ড এখনো হয়নি। এই নতুনদের মধ্যে নতুন শব্দ বলে হ্যাজার্ড সৃষ্টি না করার জন্য আহমদ আলীকে অনুরোধ করব। মেন্টাল হ্যাজার্ড। হ্যাঁ, মেন্টাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, আর কেমিক্যাল হ্যাজার্ড, আর কি আর্গোনমিক্যাল হ্যাজার্ড, এর্গোনমিক্যাল হ্যাজার্ড, হ্যাজার্ড, আর কেমিক্যাল লেখেন, কেমিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক হ্যাজার্ড, ইলেকট্রিক হ্যাজার্ড। মোটামুটি এই কয়টা আমাদের সিবিএলএম এর মধ্যে দেখা যায়, যদিও হ্যাজার্ড আরো অনেক প্রকারের আছে, কিন্তু আমাদের সিবিএলএম এর মধ্যে এই কয়টা দেখা যায়। ঠিক আছে? জি। হ্যালো, ঠিক আছে? জি, ঠিক আছে। তো এখন কোনটা কোন ধরনের হ্যাজার্ড, এইটাই হলো আমার বড় কথা। ঠিক আছে? জি। ম্যাডাম,
ছাড়। আমার একটু লেপ নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আপনার ওই হ্যাজার্ডের গল্পটা না শুনে উঠতে পারছি না, বিদায় একটু লেট করছি। কেন সে কাঁঠালের গল্প শুনবেন? তাহলে গল্পটা আমার বিশাল ভাবে পছন্দ হয়েছে, ওটা আর একবার না শুনলে হচ্ছে না। আচ্ছা শোনাবো, আমি তো কাঁঠাল ম্যাডাম হয়ে গেছি সেই জায়গাতে। আচ্ছা, তো মোটামুটি এই এই কয় ধরনের হ্যাজার্ড আমাদের সিবিএলএম এর মধ্যে আছে। আর আহমদ আলী যে কথাটা বলছি ইনফরমেশন হ্যাজার্ড, আসলে ইনফরমেশন হ্যাজার্ডও হয় যখন আমাদের এই 21 দিনের মধ্যে লেভেল 4 করতে হয়, তখন এত ইনফরমেশন মাথায় ঢোকে, তখন আর মোটেই ইয়ে ছিল না, কি বলে, তখন আর মাথায় ইনফরমেশন হ্যাজার্ড ব্রেনে কাজ করতে থাকে না। হ্যাঁ, না। এই জন্য আমি একটা কাজ করি জানেন, আমি যখন ট্রেনিং এ যাই, আমার যেটুকু বুঝার সেটুকু বুঝা হয়ে গেলে এবার ট্রেনার কি পড়াচ্ছে না পড়াচ্ছে একদম মনোযোগ দিই, এবং আমি ট্রেনিং পিরিয়ডে সিএস এর বাইরে কিছু করি না। সিএস, আমার সিএস দেখাইছি না আপনাদের? আচ্ছা, এখন আমাদের বিষয় হচ্ছে কোনটা কোন ধরনের হ্যাজার্ড, এইটা বুঝবো কি করে। আবার একটু যদি হ্যাজার্ড গুলোর নাম বলি, ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক্যাল হ্যাজার্ড, আর একটা কি না কেউ সহযোগিতা করে না, মেন্টাল হ্যাজার্ড, ergonomic, chemical, electrical. কেমিক্যাল হ্যাজার্ড। এখন যদি বস্তু থেকে উৎপত্তি সবই ইলেকট্রিক্যাল, আর্গোনমিক্যাল, হ্যাঁ, সাইকোলজিক্যাল, বস্তু থেকে উৎপত্তি সকল হ্যাজার্ড হলো ফিজিক্যাল হ্যাজার্ড। কি বলছি বলেন? বস্তু থেকে উৎপত্তি সকল হ্যাজার্ড ফিজিক্যাল হ্যাজার্ড। এখন বলেন যে এই পাশে আমার একটা হচ্ছে পানির ফ্লাক্স আছে, গরম পানি, মুখটা খুলে রাখছি, এবার হচ্ছে ফ্লাক্সটা ধাক্কা লাগে গায়ে পানি লাগলো, এটা কি বস্তু থেকে উৎপত্তি হইলো না? কোন ধরনের হ্যাজার্ড? ফিজিক্যাল হ্যাজার্ড। থেকে একখান হাতুড়ি পরে পাটা খেচা লাগছে, কোন ধরনের? এটা ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড মানে বস্তু থেকে উৎপত্তি সকল হ্যাজার্ড হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড, ক্লিয়ার? জি। এই সাইকোলজিক্যাল হ্যাজার্ড তাহলে কোন জায়গা থেকে উৎপত্তি হয়? সাইকোলজিক্যাল মন থেকে উৎপত্তি। মন থেকে। প্রেশার যেখান থেকেই হোক না কেন, হ্যাজার্ডটা তো মন থেকে উৎপত্তি হচ্ছে। জি। হতে পারে বসের ঝাড়ি খেয়ে, হতে পারে বাসায় ঝগড়াঝাটি, হতে পারে ছেলে মেয়ে কথা শুনতেছে না, ড্যাশ 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 ড্যাশ, হতে পারে টেলিভিশনের একটা খবর শুনলাম যে আজকে একটা খুন হয়েছে, কিন্তু উৎপত্তি স্থলটা কোথায়? মন নামের অঙ্গটাই খুঁজে পেলাম না, এই নিয়ে আমি বহুত খুঁজতেছি, বুঝছেন? মনে এত কষ্ট লাগে কেন? মন কোথায় থাকে? আচ্ছা, এটা হচ্ছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড। তাহলে যদি আপনাদের বলি যে হচ্ছে অফিসে আসার সময় মা দিছে বকা, মনটা খারাপ, এসে কাজতে যে অমনোযোগী হয়েছি, আর হচ্ছে দুর্ঘটনা ঘটলো, এটা কোন ধরনের হ্যাজার্ড? সাইকোলজিক্যাল হ্যাজার্ড। আর হচ্ছে আর কি হ্যাজার্ড বলেন? বায়োলজিক্যাল হ্যাজার্ড। লজিক্যাল হ্যাজার্ড হচ্ছে যত ধরনের জীবাণু নাশক হ্যাজার্ড আছে সব বায়োলজিক্যাল হ্যাজার্ড। জীবাণু থেকে উৎপত্তি বায়োলজিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে? জি, ঠিক আছে। এখন আমি যদি বলি
যাচ্ছিলেন রাস্তা দিয়ে সেই ইয়ের মতো। এই হ্যাজার্ড নিয়ে অনেক কথা হয়তো, খুব মজার ইয়ে হয়তো আগে, এখনকার সময় এত পেঁচাপেচি হয় না। আগে তো সিবিটির বিরুদ্ধে ছিল সবাই, ট্রেনিং এ গেলে তো সবাই টিটিসির বিশেষ করে এত সব বিরুদ্ধে চলতো। এখন তো দেখছে উপায় নাই, সবাই একটু কম বেশি চেষ্টা করে। এমনকি কুকুরের সাথে ধাক্কা লাগছে, কোন ধরনের হ্যাজার্ড বলেন? বস্তু আর accident, ধাক্কা লাগানো ওইটা না জীবনে। ধাক্কা লাগছে Physical physical hazard। ধাক্কা লাগে physical hazard, কুকুরে কিন্তু কামড় কুকুর দিছে, যদি কামড়ায় দেয়, কুকুরে কামড় দিল, বায়োলজিক্যাল হ্যাজার্ড। কামড় দিল বায়োলজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হলো ওই যে বস্তুর ম্যাডাম, কুকুর তো বস্তু। ম্যাডাম, হ্যাঁ বলেন। কুকুরের কামড়ে যদি কোনো জীবাণু না থাকে, জীবাণু আসলে থাকে না, এরকম কোনো কামড় নাই। আর যদি কুকুরে কামড় দিলে আমি কোনো সাপোজ ঝামেলা কুকুরের কথা না হয়, বলবো, অন্য কোনো এই প্রাণী শোনেন, যদি না কুকুরে কামড় দিলে আপনার যদি কোনো ধরনের ঝামেলা না হয়, তা কুকুর সারাদিন আপনারা কামড়াতে আপনার সমস্যা কি? এটা তো হ্যাজার্ডই হবে না। আপনার যদি প্রবলেম না হয় তাহলে কি সেটা হ্যাজার্ড বলেন? না, কামড়ালে যদি সেখানে সারাদিন আই থাকে ম্যাম, তাহলে তার ইনফেকশন হবে। তাহলে কামড়ালে জীবাণু থাক না থাক মানে ইনজেকশন নিতে হবে। ওই তো, কেন নিতে হবে? ভয় পেঁচাই পুষোয় আর টাইম লস করেন না। তবে হ্যাজার্ড যদি না হয় তো সারাদিন কুকুরে আপনারা কামড়ালেও কিছু হবে না, বুঝছেন? আচ্ছা, তাহলে আর গ্যাস জাতীয় যত পদার্থ আছে, ক্ষতি তো মানে হচ্ছে, কেমিক্যাল মাংস জাতীয়, তুলে নেবে না, কেমিক্যাল জাতীয় Reading সব হচ্ছে। হচ্ছে কেমিক্যাল। ক্লিয়ার? জি, আর বাকি থাকলো একটা হ্যাজার্ড, সেটা হলো আর্গোনমিক্যাল হ্যাজার্ড। এটা হলো প্রসেসগত হ্যাজার্ড, মানে একটা কাজ অনেকদিন করতে করতে একটা স্থায়ী ক্ষতি হয়ে যায়, সেটা হলো আর্গোনমিক্যাল হ্যাজার্ড। যেমন এই কম্পিউটারের কাজ অনেকদিন করতে 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 চোখের পাওয়ার কমে গেছে, এটা কি একটা স্থায়ী ক্ষতি হলো না? জি, এবং এটা কি একদিনে হলো? অনেকদিন যাবত ধরে ক্ষতি হতে আছে। এটা আর্গোনমিক্যাল হ্যাজার্ড। আরেকবার বসে থাকতে থাকতে মেরুদণ্ডের হাড়ের ক্ষয় হয়ে গেছে, কোন ধরনের হ্যাজার্ড? আর্গোনমিক্যাল, আর্গোনমিক্যাল হ্যাজার্ড। আর্গোনমিক্যাল। এখন আসেন, এই অসিত স্যার বসে আছে কাঁঠালের গল্প শুনো, এটা না বললে উনি যাইতে পারতেছে না, সেজন্য উনাকে আগে বিদায় দিই, বুঝছেন স্যার? তারপরে হচ্ছে যে আমরা পড়ে যাই, মেডিকেল যাই, হ্যাঁ, স্যারকে আগে বিদায় দিই, তারপরে আমরা যা করি করব। গল্পের গুড়ারটুকু আগে বলি, খাইলে হবে না। যখন আমি লেভেল 4 চালু করলাম তখন প্রিন্সিপাল স্যার ছিলেন হচ্ছে সাজ্জাদ হোসেন ভুঁইয়া, যশোর টিটিসিতে। স্যার খুব মিশুক মানুষ ছিলেন। আমি